নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর গল্পগুলো শুনে যদি ভালো লাগে তাহলে গল্পের নিচে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বই পড়বেন, গল্প শুনবেন, ভালো থাকবেন। আজ আমি পড়ব রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প রবিবার। আমার গল্পের প্রধান মানুষটি প্রাচীন ব্রাহ্মণ পণ্ডিত বংশের ছেলে। বিষয় ব্যাপারে বাপ ওকালতি ব্যবসায় আঁটি পর্যন্ত পাকা, ধর্মে কর্মে শাক্ত আচারের তীব্র জারক রসে জারিত। এখন আদালতে আর প্র্যাকটিস করতে হয় না। একদিকে পূজা অর্চনা, আরেকদিকে ঘরে বসে আইনের পরামর্শ দেওয়া, এই দুটোকে পাশাপাশি রেখে তিনি ইহকাল পরকালের জোড় মিলিয়ে অতি সাবধানে চলেছেন। কোনো দিকেই একটু পা ফসকায় না। এই রকম নিরেট আচার বাঁধা সনাতনী ঘরের ফাটল ফুঁড়ে যদি দৈবাত কাঁটাওয়ালা নাস্তিক ওঠে গজিয়ে, তাহলে তার ভিত দেয়াল ভাঙা মন সাংঘাতিক শিকড়ের ঠেলা মারতে থাকে ইট কাঠের প্রাচীন গাঁথনির উপরে। এই আচারনিষ্ঠ বৈদিক ব্রাহ্মণের বংশে দুর্দান্ত কালা পাহাড়ের অভ্যুদয় হলো আমাদের নায়কটিকে নিয়ে। তার আসল নাম অভয়াচরণ। এই নামের মধ্যে কুলধর্মের যে ছাপ আছে সেটা দিল সে ঘষে উঠিয়ে, বদল করে করলে অভিক কুমার। তাছাড়াও জানে যে প্রচলিত নমুনার মানুষও নয়। ওর নামটা ভিড়ের নামের সঙ্গে হাটে বাজারে ঘেঁষাঘেঁষি করে ঘর মাখতে হবে, সেটাও রুচিতে বাঁধে। অভিকের চেহারাটা আশ্চর্য রকমের বিলিতি ছাঁদের, আঁটো লম্বা দেহ, গৌরবর্ণ, চোখ কটা, নাক তীক্ষ্ণ, চিবুকটা ঝুঁকেছে যেন কোনো প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিবাদের ভঙ্গিতে। আর ওর মুষ্টিযোগ ছিল অমোঘ। সহপাঠীরা যারা কদাচিতের পানিপীড়ন সহ্য করেছে তারা একে শতহস্ত দূরে বর্জনীয় বলে গণ্য করত। ছেলের নাস্তিকতা নিয়ে বাপ অম্বিকাচরণ বিশেষ উদ্বিগ্ন ছিলেন না। মস্ত তার নজির ছিল প্রসন্ন ন্যায়রত্ন, তার আপন জ্যাঠামশায়। বৃদ্ধ ন্যায়রত্ন তর্কশাস্ত্রের গোলন্দাজ। চতুষ্পাঠীর মাঝখানে বসে অনুস্বার বিসর্গওয়ালা গোলা দাগেন ঈশ্বরের অস্তিত্ববাদের উপরে। হিন্দু সমাজ হেসে বলে গোলা খাডালা। দাগ পড়ে না সমাজের পাকা প্রাচীরের উপরে। আচার ধর্মের খাঁচাটাকে ঘরের দাওয়ায় দুলিয়ে রেখে ধর্মবিশ্বাসের পাখিটাকে শূন্য আকাশে উড়িয়ে দিলে সাম্প্রদায়িক অশান্তি ঘটে না। কিন্তু অভিক কথায় কথায় লোকাচারকে চালান দিত ভাঙা কুলোয় চড়িয়ে ছাইয়ের গাদার উদ্দেশ্যে। ঘরের চারদিকে মোড়ক দম্পতিদের অপ্রতিহত সঞ্চরণ সর্বদাই মুখরধ্বনিতে প্রমাণ করল তাদের প্রতি বাড়ির বড়বাবুর আভ্যন্তরীণ আকর্ষণ। এই সমস্ত ম্লেচ্ছাচারের কথা ক্ষণে ক্ষণে বাপের কাছে পৌঁছেছে, সে তিনি কানে তুলতেন না। এমনকি বন্ধুভাবে যে ব্যক্তি তাকে খবর দিতে আসত, স্বগর্জনে দেউড়ির অভিমুখে তার নির্গমন পথ দ্রুত নির্দেশ করা হতো। অপরাধ অত্যন্ত প্রত্যক্ষ না হলে সমাজ নিজের গরজে তাকে পাশ কাটিয়ে যায়। কিন্তু অবশেষে অভিক একবার এত বাড়াবাড়ি করে বসল যে তার অপরাধ অস্বীকার করা অসম্ভব হলো। ভদ্রকালী ওদের গৃহদেবতা, তার খ্যাতি ছিল জাগ্রত বলে। অভিকের সতীর্থ বেচারা ভোজু ভারী ভয় করত ওই দেবতার অপ্রসন্নতা। তাই অসহিষ্ণু হয়ে তার ভক্তিকে অশ্রদ্ধেয় প্রমাণ করবার জন্য পুজোর ঘরে অভিক এমন কিছু অনাচার করেছিল যাতে ওর বাপ আগুন হয়ে বলে উঠলেন, বেরো আমার ঘর থেকে, তোর মুখ দেখব না। এত বড় ক্ষিপ্র বেগের কঠোরতা নিয়মনিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিত বংশের চরিত্রেই সম্ভব। ছেলে মাকে গিয়ে বললে, মা, দেবতাকে অনেক কাল ছেড়েছি, এমন অবস্থায় আমাকে দেবতার ছাড়াটা নেহাত বাহুল্য। কিন্তু জানি বেড়ার ফাঁকের মধ্য দিয়ে হাত বাড়ালে তোমার প্রসাদ মিলবেই।
ওইখানে কোনো দেবতার দেবতাগিরি খাটে না, তা যত বড় জাগ্রত হন না তিনি। মা চোখের জল মুছতে মুছতে আঁচল থেকে খুলে ওকে একখানি নোট দিতে গেলেন। ও বললে, ওই নোটখানার যখন আমার অত্যন্ত বেশি দরকার আর থাকবে না, তখনই তোমার হাত থেকে নেব। অলক্ষ্মীর সঙ্গে কারবার করতে জোর লাগে, ব্যাংক নোট হাতে নিয়ে তাল ঠোকা যায় না। অভিকের সম্বন্ধে আরও দুটো একটা কথা বলতে হবে। জীবনে ওর দুটি উল্টো জাতের শখ ছিল, এক কলকারখানার জোড়া তারা দেওয়া, আর এক ছবি আঁকা। ওর বাপের ছিল 3খানা মোটর গাড়ি, তার মফস্বল অভিযানের বাহন। যন্ত্রবিদ্যা ওর হাতে খড়ি সেইগুলো নিয়ে। তাছাড়া তার ক্লায়েন্টের ছিল মোটরের কারখানা, সেইখানেও শখ করে বেগার খেটেছে অনেক দিন। অভিক ছবি আঁকা শিখতে গিয়েছিল সরকারি আর্ট স্কুলে। কিছুকালের মধ্যেই ওর এই বিশ্বাস দৃঢ় হলো যে আর বেশি দিন শিখলে ওর হাত হবে কলে তৈরি, ওর মগজ হবে ছাঁচে ঢালা। ও যে আর্টিস্ট সেই কথাটা প্রমাণ করতে লাগলো নিজের জোর আওয়াজে। প্রদর্শনী বের করলে ছবির, কাগজের বিজ্ঞাপনে তার পরিচয় বেরোলো আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অভিক কুমার, বাঙালি টিশিয়ান। ও যতই গর্জন করে বললে আমি আর্টিস্ট, ততই তার প্রতিধ্বনি উঠতে থাকলো একদল লোকের ফাঁকা মনের গুহায়। তারা অভিভূত হয়ে গেল। শিষ্য এবং তার চেয়ে বেশি সংখ্যক শিষ্যা জমল ওর পরিমণ্ডলীতে। তারা বিরুদ্ধ দলকে আখ্যা দিল ফিলিস্টাইন, বলল বুর্জোয়া। অবশেষে দুর্দিনের সময় অভিক আবিষ্কার করলে যে তার ধনী পিতার তহবিলের কেন্দ্র থেকে আর্টিস্টের নামের পরে যে রজচ্ছটা বিচ্ছুরিত হতো, তারই দীপ্তিতেই ছিল তার খ্যাতির অনেকখানি উজ্জ্বলতা। সঙ্গে সঙ্গে সে আরেকটি তত্ত্ব আবিষ্কার করেছিল যে অর্থভাগ্যের বঞ্চনা উপলক্ষ করে মেয়েদের নিষ্ঠায় কোনো ইতর বিশেষ ঘটেনি। উপাসিকারা শেষ পর্যন্ত 2 চক্ষু বিস্ফারিত করে উচ্চ মধুর কণ্ঠে তাকে বলেছে আর্টিস্ট। কেবল নিজেদের মধ্যে পরস্পরকে সন্দেহ করেছে যে স্বয়ং তারা 2-1 ছাড়া বাকি সবাই আর্টের বোঝে না কিছুই, ভণ্ডামি করে, গা জ্বলে যায়। অভিকের জীবনে এর পরবর্তী ইতিহাস সুদীর্ঘ এবং অস্পষ্ট। ময়লা টুপি আর তেলকালি মাখা নীল রঙের জামাইজের পরে বার্ন কোম্পানির কারখানায় প্রথমে মিস্ত্রিগিরি ও পরে হেডমিস্ত্রির কাজ পর্যন্ত চালিয়ে দিয়েছে। মুসলমান খালাসিদের দলে মিশে 4 পয়সার পরোটা তার চেয়েও কম দামের শাস্ত্র নিষিদ্ধ পশু মাংস খেয়ে ওর দিন কেটেছে সস্তায়। লোকে বলেছে ও মুসলমান হয়েছে। ও বলেছে মুসলমান কি নাস্তিকের চেয়েও বড়। হাতে যখন কিছু টাকা জমলো, তখন অজ্ঞাতবাস থেকে বেরিয়ে এসে আবার সে পূর্ণ পরিস্ফুট আর্টিস্ট রূপে বোহেমিয়ানি করতে লেগে গেল। শিষ্য জুটল, শিষ্যা জুটল। চশমা পরা তরুণীরা তার স্টুডিওতে আধুনিক বেআব্রু রীতিতে যেসব নগ্ন মনস্তত্ত্বের আলাপ আলোচনা করতে লাগলো, ঘন সিগারেটের ধোঁয়া জমল তার কালিমা আবৃত করে। পরস্পরের প্রতি কটাক্ষপাত ও অঙ্গুলি নির্দেশ করে বললে পজিটিভলি ভালগার। বিভা ছিল এই দলের একেবারে বাইরে। কলেজের প্রথম ধাপের কাছেই অভিকের সঙ্গে ওর আলাপ শুরু। অভিকের বয়স তখন 18, চেহারায় নবযৌবনের তেজ ঝকঝক করছে, আর তার নেতৃত্ব বড় বয়সের ছেলেরাও স্বভাবতই নিয়েছে স্বীকার করে। ব্রাহ্ম সমাজে মানুষ হয়ে পুরুষদের সঙ্গে মেশবার সংকোচ বিভার ছিল না, কিন্তু কলেজে বাধা ঘটল। তার প্রতি কোনো কোনো ছেলের অশিষ্টতা হাসিতে, কটাক্ষে, ইঙ্গিতে, আভাসে স্ফুরিত হয়েছে। কিন্তু একদিন একটি শহুরে ছেলের অভদ্রতা বেশ একটু গায়ে পড়া হয়ে প্রকাশ পেল। সেটা অভিকের চোখে পড়তেই সেই ছেলেটাকে বিভার কাছে হিড়হিড় করে টেনে নিয়ে এসে বললে, মাপ চাও। মাপ তাকে চাইতেই হলো, নত শিরে আমতা আমতা করে। তারপর থেকে অভিক দায় নিল বিভার রক্ষাকর্তার। তা নিয়ে সে অনেক বক্রোক্তির লক্ষ্য হয়েছে, সমস্তই ঠিকরে পড়েছে তার চওড়া বুকের উপর থেকে।
সে গ্রাহ্যই করেনি। বিভা লোকের কানাকানিতে অত্যন্ত সংকোচ বোধ করেছে, কিন্তু সেই সঙ্গে তার মনে একটা রোমাঞ্চকর আনন্দও দিয়েছিল। বিভার চেহারায় রূপের চেয়ে লাবণ্য বড়, কেমন করে মন টানে ব্যাখ্যা করে বলা যায় না। অভিক ওকে একদিন বলেছিল, অনাহুতের ভোজে মিষ্টান্ন মিতরে জানা, কিন্তু তোমার সৌন্দর্য ইতরজনের মিষ্টান্ন নয়, ও কেবল আর্টিস্টের, লিওনার্দো দা ভিঞ্চির ছবির সঙ্গেই মেলে, ইনস্ক্রুটেবল। একদা কলেজের পরীক্ষায় বিভা অভিককে ডিঙিয়ে গিয়েছিল। তা নিয়ে তার অজস্র কান্না আর বিষম রাগ, এ যেন তার নিজের অসম্মান। বললে, তুমি দিনরাত কেবল ছবি এঁকে এঁকে পরীক্ষায় পিছিয়ে পড়ো, আমার লজ্জা করে। কথাটা দৈবাৎ পাশের বারান্দা থেকে কানে যেতেই বিভার এক সখী চোখ টিপে বলেছিল, মরি মরি, তোমার গরবে গৌরবিনী আমি, রূপসী তোমারই রূপে। অভিক বললে, মুখস্থবিদ্যার দিগ্গজেরা জানেই না আমি কোন মার্কাশূন্য পরীক্ষায় পাশ করে চলেছি। আমার ছবি আঁকা নিয়ে তোমার চোখে জল পড়ে, আর তোমার শুকনো পণ্ডিতি দেখে আমার চোখের জল শুকিয়ে গেল। কিছুতেই বুঝবে না, কেননা তোমরা নামজাদা দলের পায়ের তলায় থাকো চোখ বুজে, আর আমরা থাকি বদনামি দলের শিরোমণি হয়ে। এই ছবির ব্যাপারে দুজনের মধ্যে তীব্র একটা দ্বন্দ্ব ছিল। বিভা অভিকের ছবি বুঝতেই পারত না, সে কথা সত্যি। অন্য মেয়েরা যখন ওর আঁকা যা কিছু নিয়ে হৈ হৈ করত, সভা করে গলায় মালা পরাতো, সেটাকে বিভা অশিক্ষিতের ন্যাকামি মনে করে লজ্জা পেত। কিন্তু তীব্র ক্ষোভে ছটফট করেছে অভিকের মন বিভার অভ্যর্থনা না পেয়ে। দেশের লোকে ওর ছবিকে পাগলামি বলে গণ্য করছে, বিভাও যে মনে মনে তাদেরই সঙ্গে যোগ দিতে পারলে, এইটেই ওর কাছে অসহ্য। কেবলই এই কল্পনা ওর মধ্যে জাগে যে একদিন ও ইউরোপ যাবে, আর সেখানে যখন জয়ধ্বনি উঠবে, তখন বিভাও বসবে জয়মাল্য গাঁথতে। রবিবার সকালবেলা ব্রহ্মমন্দিরে উপাসনা থেকে ফিরে এসেই বিভা দেখতে পেলে অভিক বসে আছে তার ঘরে। বইয়ের পার্সেলের ব্রাউন মোড়ক ছিল আবর্জনার ঝুড়িতে, সেইটে নিয়ে কালি কলমে একখানা আঁচড় কাটা ছবি আঁকছিল। বিভা জিজ্ঞাসা করলে, হঠাৎ এখানে যে? অভিক বললে, সঙ্গত কারণ দেখাতে পারি, কিন্তু সেটা হবে গৌণ। মুখ্য কারণটা খুলে বললে সেটা হয়তো সঙ্গত হবে না। আর যাই হোক, সন্দেহ করো না যে চুরি করতে এসেছি। বিভা তার ডেস্কের চৌকিতে গিয়ে বসল। বললে, দরকার যদি না হয় চুরি করলে, পুলিশে খবর দেব না। অভিক বললে, দরকারের হা করা মুখের সামনে তো নিত্যই রয়েছি। পরের ধন হরণ করা অনেক ক্ষেত্রেই পুণ্যকর্ম। পারিনে পাছে অপবাদটা দাগা দেয় পবিত্র নাস্তিক মতকে। ধার্মিকদের চেয়ে আমাদের অনেক বেশি সাবধানে চলতে হয় আমাদের নেতি দেবতার ইজ্জত বাঁচাতে। অনেকক্ষণ তুমি বসে আছো? তা আছি, বসে বসে সাইকোলজির একটা দুঃসাধ্য প্রবলেম মনে মনে নাড়াচাড়া করছি, যে তুমি পড়াশোনা করেছো আর বাইরে থেকে দেখে মনে হয় বুদ্ধি শুদ্ধিও কিছু আছে, তবু ভগবানকে বিশ্বাস করো কি করে? এখনো সমাধান করতে পারিনি। বোধহয় বারবার তোমার এই ঘরে এসে এই রিসার্চের কাজটা আমাকে সম্পূর্ণ করে নিতে হবে। আবার বুঝি আমার ধর্মকে নিয়ে লাগলে? তার কারণ তোমার ধর্ম যে আমাকে নিয়ে লেগেছে। আমাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটিয়েছে সেটা মর্মঘাতী, সে আমি ক্ষমা করতে পারিনি। তুমি আমাকে বিয়ে করতে পারো না, যেহেতু তুমি যাকে বিশ্বাস করো আমি তাকে করিনি, বুদ্ধি আছে বলে। কিন্তু তোমাকে বিয়ে করতে আমার তো কোনো বাধা নেই। তুমি অবুঝের মতো সত্য মিথ্যে যাই বিশ্বাস করো না কেন, তুমি তো নাস্তিকের জাত মারতে পারো না। আমার ধর্মের শ্রেষ্ঠতা এইখানে, সব দেবতার চেয়ে তুমি আমার কাছে প্রত্যক্ষ সত্য, এ কথা ভুলিয়ে দেবার জন্য একটি দেবতাও নেই আমার সামনে। বিভা চুপ করে বসে রইল। খানিক বাদে অভিক বলে উঠলে, তোমার ভগবান কি আমার বাবার মতো আমাকে ত্যায্য পুত্র করেছেন?
আহ, কি বকছো? অভিক জানে বিয়ে না করবার শক্ত কারণটা কোনখানে। কথাটা বিভাকে দিয়ে বলিয়ে নিতে চায়। বিভা চুপ করে থাকে। জীবনের আরম্ভ থেকেই বিভা তার বাবারই মেয়ে সম্পূর্ণরূপে। এত ভালোবাসা, এত ভক্তি সে আর কোনো মানুষকে দিতে পারেনি। তার বাপ সতীশও এই মেয়েটির উপরে তার অজস্র স্নেহ ঢেলে দিয়েছেন। তাই নিয়ে ওর মার মনে একটু ঈর্ষা ছিল। বিভা হাঁস পুষেছিল, তিনি কেবল খিটখিট করে বলেছিলেন, ওগুলো বড্ড বেশি ক্যাঁক ক্যাঁক করে। বিভা আসমানি রঙের শাড়ি জ্যাকেট করিয়েছিল। মা বলেছিল, এ কাপড় বিভার রঙে একটুও মানায় না। বিভা তার মামাতো বোনকে খুব ভালোবাসত। তার বিয়েতে যেতে চাইলেই মা বলে বসলেন, সেখানে ম্যালেরিয়া। মায়ের কাছে থেকে পদে পদে বাধা পেয়ে পেয়ে বাপের উপরে বিভার নির্ভর আরও গভীর এবং মজ্জাগত হয়ে গিয়েছিল। মার মৃত্যু হয় প্রথমেই। তারপরে ওর বাপের সেবা অনেক দিন পর্যন্ত ছিল বিভার জীবনের একমাত্র ব্রত। এই স্নেহশীল বাপের সমস্ত ইচ্ছাকে সে নিজের ইচ্ছা করে নিয়েছে। সতীশ তার বিষয় সম্পত্তি দিয়ে গেছেন মেয়েকে, কিন্তু ট্রাস্টির হাতে। নিয়মিত মাসোহারা বরাদ্দ ছিল। মোট টাকাটা ছিল উপযুক্ত পাত্রের উদ্দেশ্যে বিভার বিবাহের অপেক্ষায়। বাপের আদর্শে এই উপযুক্ত পাত্র কে তা বিভা জানত। অন্তত অনুপযুক্ত যে কে তাতে কোনো সন্দেহ ছিল না। একদিন অভিক একথা তুলেছিল, বলেছিল, যাকে তুমি কষ্ট দিতে চাও না তিনি তো নেই, আর কষ্ট যাকে নিষ্ঠুরভাবে বাজে সেই লোকটাই আছে বেঁচে। হাওয়ায় তুমি ছুরি মারতে ব্যথা পাও, আর দরদ নেই এই রক্ত মাংসের বুকের পরে। শুনে বিভা কাঁদতে কাঁদতে চলে গেল। অভিক বুঝেছিল ভগবানকে নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু বাবাকে নিয়ে নয়। বেলা প্রায় 10টা। বিভার ভাইঝি সুস্মি এসে বললে, পিসিমা, বেলা হয়েছে। বিভা তার হাতে চাবির গোছা ফেলে দিয়ে বললে, তুই ভাঁড়ার বের করে দে, আমি এখনই যাচ্ছি। বেকারদের কাজের বাঁধা সীমা না থাকাতেই কাজ বেড়ে যায়। বিভার সংসারও সেই রকম। সংসারের দায়িত্ব আত্মীয় পক্ষে হালকা ছিল বলেই অনাত্মীয় পক্ষে হয়েছে বহু বিস্তৃত। এই ওর আপন গড়া সংসারের কাজ নিজের হাতে করাই ওর অভ্যাস। চাকর বাকর পাছে কাউকে অবজ্ঞা করে। অভিক বললে, অন্যায় হবে তোমার এখনই চলে যাওয়া। কেবল আমার পরে নয়, সুস্মির পরেও। ওকে স্বাধীন কর্তৃত্বের সময় দাও না কেন? ডোমিনিয়ন স্ট্যাটাস, অন্তত আজকের মতো। তাছাড়া আমি তোমাকে নিয়ে একটা পরীক্ষা করতে চাই। কখনো তোমাকে কাজের কথা বলিনি, আজ বলে দেখব, নতুন অভিজ্ঞতা হবে। বিভা বললে, তাই হোক, বাকি থাকে কেন? পকেট থেকে অভিক চামড়ার কেস বের করে খুলে দেখালে। একটা কবজি ঘড়ি। ঘড়িটা প্ল্যাটিনামের, সোনার মণিবন্ধ, হীরের টুকরো ছিট দেওয়া। বললে, তোমাকে বেচতে চাই। অবাক করেছ, বেচবে? হ্যাঁ, বেচব। আশ্চর্য হও কেন? বিভা মুহূর্তকাল স্তব্ধ থেকে বললে, এই ঘড়ি যে মনীষা তোমাকে জন্মদিনে দিয়েছিল। মনে হচ্ছে তার বুকের ব্যথা এখনো ওর মধ্যে ধুকধুক করছে। জানো, সে কত দুঃখ পেয়েছিল, কত নিন্দেশ হয়েছিল, আর কত দুঃসাধ্য অপব্যয় করেছিল উপহারটাকে তোমার উপযুক্ত করবার জন্যে। অভিক বললে, এ ঘড়ি সেই তো দিয়েছিল। কে দিয়েছে শেষ পর্যন্ত জানতেই দেয়নি। কিন্তু আমি তো পৌত্তলিক নই যে বুকের পকেটে এই জিনিসটার বেদি বাঁধিয়ে মনের মধ্যে দিনরাত 7 ঘন্টা বাজাতে থাকবো। আশ্চর্য করেছ তুমি। এই কমাস হলো সে টাইফয়েডে। এখন সে তো সুখ দুঃখের অতীত। শেষ মুহূর্ত পর্যন্ত সে এই বিশ্বাস নিয়ে মরেছিল যে তুমি তাকে ভালোবাসতে। ভুল বিশ্বাস করেনি। তবে তবে আবার কি? সে নেই, কিন্তু তার ভালোবাসার দান আজও যদি আমাকে ফল দেয়, তার চেয়ে আর কি হতে পারে? বিভার মুখে অত্যন্ত একটা পীড়ার লক্ষণ দেখা দিল।
একটুক্ষণ চুপ করে থেকে বললে, এত দেশ থাকতে আমার কাছে বেচতে এলে কেন? কেননা জানি তুমি দর কষাকষি করবে না। তার মানে কলকাতার বাজারে আমি কেবল ঠকবার জন্য তৈরি হয়ে আছি? তার মানে ভালোবাসা খুশি হয়ে ঠকে। এমন মানুষের পরে রাগ করা শক্ত, জোরের সঙ্গে বুক ফুলিয়ে ছেলে মানুষই। কিছুতে যে লজ্জার কারণ আছে তা যেন ও জানেই না। এই ওর অকৃত্রিম অবিবেক, এই যে উচিত অনুচিতের বেড়া অনায়াসে লাফ দিয়ে ডিঙিয়ে চলা, এতেই মেয়েদের স্নেহ ওকে এত করে টানে। ভর্ৎসনা করবার জোর পায় না। কর্তব্যবোধকে যারা অত্যন্ত সামলে চলে, মেয়েরা তাদের পায়ের ধুলো নেয়। আর যেসব দুর্দম দুরন্তের কোনো বালাই নেই ন্যায় অন্যায়ের, মেয়েরা তাদের বাহুবন্ধনে বাঁধে। ডেস্কের ব্লটিং কাগজটার ওপর খানিকক্ষণ নীল পেন্সিলের দাগ কাটাকাটি করে শেষকালে বিভা বললে, আচ্ছা, যদি আমার হাতে টাকা থাকে তবে আমি অমনি দেব তোমাকে, কিন্তু তোমার এই ঘড়ি আমি কিছুতেই কিনব না। উত্তেজিত কণ্ঠে অভিক বললে, ভিক্ষা? তোমার সমান ধনী যদি হতুম তাহলে তোমার দান নিতুম উপহার বলে, দিতুম প্রত্যুপহার সমান দামের। আচ্ছা, পুরুষের কর্তব্য আমিই বরং করছি। এই নাও ঘড়ি, 1 পয়সাও নেব না। বিভা বললে, মেয়েদের তো নেবারই সম্বন্ধ, তাতে কোনো লজ্জা নেই, তাই বলে এই ঘড়ি নয়। আচ্ছা শুনি, কেন তুমি ওটা বিক্রি করছো? তবে শোনো, তুমি তো জানো আমার অত্যন্ত বেহায়া একটা ফোর্ড গাড়ি আছে। সেটার চাল চলনের ঢিলেমি অসহ্য। কেবল আমি বলেই ওর দশম দশা ঠেকিয়ে রেখেছি। 800 টাকা দিলেই ওর বদলে ওর বাপদাদার বয়সী একটা পুরনো ক্রাইসলার পাবার আশা আছে। তাকে নতুন করে তুলতে পারবো আমার নিজের হাতের গুণে। কি হবে ক্রাইসলারের গাড়িতে? বিয়ে করতে যাব না। এমন ভদ্র কাজ তুমি করবে এ সম্ভব নয়। ধরেছ ঠিক। তাহলে প্রথমে তোমাকে জিজ্ঞাসা করি, শিলাকে দেখেছ? কুলদা মিত্তিরের মেয়ে। দেখেছি, তোমারই পাশে, যখন তখন, যেখানে সেখানে। আমার পাশেও বুক ফুলিয়ে জায়গা করে নিয়েছে, আরও 5 জনকে ঠেকিয়ে। ও যে প্রগতিশীলা, ভদ্র সম্প্রদায়ের পিলে চমকে যাবে এইটেতেই ওর আনন্দ। শুধু কি তাই, মেয়ে সম্প্রদায়ের বুকে শেল বিঁধবে, তাতেও আনন্দ কম নয়। আমারও মনে ছিল ওই কথাটা, তোমার মুখে শোনালো ভালো। আচ্ছা, মন খুলে বলো, ওই মেয়েটির সৌন্দর্য কি অন্যায় রকমের নয়, যাকে বলে বিধাতার বাড়াবাড়ি? সুন্দরী মেয়েদের বেলাতেই বুঝি বিধাতাকে মানো? নিন্দে করবার দরকার হলে যেমন করে হোক একটা প্রতিপক্ষ খাড়া করতে হয়। দুঃখের দিনে যখন অভিমান করবার তাগিদ পড়েছিল, তখন রামপ্রসাদ মাকে খাড়া করে বলেছিলেন, তোমাকে মা বলে আর ডাকবো না। এতদিন ডেকে যা ফল হয়েছিল, না ডেকেও তার চেয়ে বেশি হবে না। মাঝের থেকে নিন্দে করবার ঝাঁঝটা ভক্ত মিটিয়ে নিলেন। আমিও নিন্দে করবার বেলায় বিধাতার নাম নিয়েছি। নিন্দে কিসের? বলছি, শিলাকে আমার গাড়িতে নিয়ে যাচ্ছিলুম ফুটবলের মাঠ থেকে খড়খড় শব্দ করতে করতে, পিছনে পদাতিকের নাসারন্ধ্রের ধোঁয়া ছেড়ে দিয়ে। এমন সময় পাকরাশি গিন্নি, ওকে জানো তো? লম্বা গজের অত্যুক্তিতে ওকে চলনসই বলতে গেলে বিষম খেতে হয়। সে আসছিল কোথা থেকে তার নতুন একটা ফিয়াট গাড়িতে। হাত তুলে আমাদের গাড়িটা থামিয়ে দিয়ে পথের মধ্যে খানিকক্ষণ হা ভাই ও ভাই করে নিলে, আর ক্ষণে ক্ষণে আড়ে আড়ে তাকাতে থাকলো আমার রং চটে যাওয়া ঘাড়ির হুড আর জরাজীর্ণ পা দানটার দিকে। তোমাদের ভগবান যদি সাম্যবাদী হতেন, তাহলে মেয়েদের চেহারায় এত উঁচু নিচু ঘটিয়ে রাস্তার ঘাটে এমন মনের আগুন জ্বালিয়ে দিতেন না। তাই বুঝি তুমি? হ্যাঁ, তাই ঠিক করেছি, যত শিগগিরই পারি শিলাকে ক্রাইসলারের গাড়িতে চড়িয়ে পাকরাশিগিন্নির নাকের সামনে দিয়ে শিঙা বাজিয়ে চলে যাব। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি করে বলো, তোমার মনে একটুখানি খোঁচা কি? আমাকে এর মধ্যে টানো কেন? বিধাতা আমার রূপ নিয়ে তো বেশি বাড়াবাড়ি করেননি, আর আমার গাড়িখানাও তোমার গাড়িখানার উপর টেক্কা দেবার যোগ্য নয়।
অভিক তাড়াতাড়ি চৌকি থেকে উঠে মেঝের ওপর বিভার পায়ের কাছে বসে তার হাত চেপে ধরে বললে, কার সঙ্গে কার তুলনা! আশ্চর্য, তুমি আশ্চর্য, আমি বলছি তুমি আশ্চর্য। আমি তোমাকে দেখি আর আমার ভয় হয় কোনদিন ফস করে মেনে বসবো তোমার ভগবানকে। শেষে আর কোনো কালে আমার পরিত্রাণ থাকবে না। তোমার ঈর্ষা আমি কিছুতেই জাগাতে পারলুম না, অন্তত সেটা জানতে দিলে না আমাকে। অথচ তুমি জানো। চুপ করো, আমি কিচ্ছু জানি নে, কেবল জানি অদ্ভুত, তুমি অদ্ভুত, সৃষ্টিকর্তার তুমি অট্টহাসি। অভিক বললে, আমাকে মুখ ফুটে বলবে না, কিন্তু নিশ্চিত বুঝতে পারি শিলার সম্বন্ধে তুমি আমার সাইকোলজি জানতে চাও। ওকে আমার ঘোরতর অভ্যেস হয়ে যাচ্ছে। অল্প বয়সে যেমন করে সিগারেট অভ্যেস হয়েছিল, মাথা ঘুরতো তবু ছাড়তুম না, মুখে লাগতো তিতো, মনে লাগতো গর্ব। ও জানে কি করে দিনে দিনে মৌতাত জমিয়ে তুলতে হয়। মেয়েদের ভালোবাসায় যে মতটুকু আছে সেটাতে আমার ইন্সপিরেশন। আমি আর্টিস্ট, ও যে আমার পালের হাওয়া। ও নইলে আমার তুলি যায় আটকে বালির চরে। বুঝতে পারি আমার পাশে বসলে শিলার হৃৎপিণ্ডে একটা লাল রঙের আগুন জ্বলতে থাকে, ডেঞ্জার সিগন্যাল। তার তেজ প্রবেশ করে আমার শিরায় শিরায়। দোষ নিও না তপস্বিনী, ভাবছ সেটাতে আমার বিলাস। না গো না, সেটাতে আমার প্রয়োজন। তাই তোমার এত প্রয়োজন ক্রাইসলারের গাড়িতে? তা স্বীকার করব। শিলার মধ্যে যখন গর্ব জাগে তখন ওর ঝলক বাড়ে। মেয়েদের এত গয়না কাপড় জোগাতে হয় সেই জন্যই। আমরা চাই মেয়েদের মাধুর্য, ওরা চায় পুরুষের ঐশ্বর্য। তারই সোনালি পূর্ণতার উপরে ওদের প্রকাশ্যের ব্যাকগ্রাউন্ড। প্রকৃতির এই ফন্দি পুরুষদের বড় করে তোলবার জন্যে। সত্যি কিনা বলো? সত্যি হতে পারে, কিন্তু কাকে বলে ঐশ্বর্য তাই নিয়ে তর্ক। ক্রাইসলারের গাড়িকে যারা ঐশ্বর্য বলে, আমি তো বলি তারা পুরুষকে ছোট করবার দিকে টানে। অভিক উত্তেজিত হয়ে বলে উঠল, জানি জানি, তুমি যাকে ঐশ্বর্য বলো তারই সর্বোচ্চ চূড়ায় তুমি আমাকে পৌঁছিয়ে দিতে পারতে। তোমার ভগবান মাঝখানে এসে দাঁড়ালেন। অভিকের হাত ছাড়িয়ে নিয়ে বিভা বলল, ওই এক কথা বারবার বলো না। আমি তো বরাবর উল্টোটাই শুনেছি। বিয়েটা আর্টিস্টের পক্ষে গলার ফাঁস, ইন্সপিরেশনের দম বন্ধ করে দেয়। তোমাকে বড় করতে আমি যদি পারতুম, আমার যদি সেই শক্তি থাকতো তাহলে। অভিক ঝেঝে উঠে বলল, পারতুম কি, পেরেছ। আমার এই দুঃখ যে আমার সেই ঐশ্বর্য তুমি চিনতে পারোনি। যদি পারতে তাহলে তোমার ধর্মকর্মের সব বাঁধন ছিঁড়ে আমার সঙ্গিনী হয়ে আমার পাশে এসে দাঁড়াতে, কোনো বাধা মানতে না। তরি তীরে এসে পৌঁছয় তবু যাত্রী তীর্থে উঠবার ঘাট খুঁজে পায় না। আমার হয়েছে সেই দশা। বি, আমার মাধুকরী, কবে তুমি আমাকে সম্পূর্ণ করে আবিষ্কার করবে বলো? যখন আমাকে তোমার আর দরকার হবে না। ওসব অত্যন্ত ফাঁপা কথা, অনেকখানি মিথ্যের হাওয়া দিয়ে ফুলিয়ে তোলা। স্বীকার করো আমাকে না হলে নয় বলে জেনেই উৎকণ্ঠিত তোমার সমস্ত দেহ মন, সে কি আমার কাছে লুকোবে? এ কথা বলেই বা কি হবে, লুকোবই বা কেন? মনে যাই থাক, আমি কাঙালপনা করতে চাই নে। আমি চাই, আমি কাঙাল, আমি দিন রাত বলতে চাই, আমি চাই, আমি চাই, আমি তোমাকেই চাই। আর সেই সঙ্গে বলবে, আমি ক্রাইসলারের গাড়িও চাই। ওই তো, ওটা তো জেলাসি। পর্বত বহ্নিমান ধুমাত, মাঝে মাঝে ঘনিয়ে উঠুক ধোঁয়া জেলাসির। প্রমাণ হোক ভালোবাসার অন্তর্গূঢ় আগুন। নিভে যাওয়া বল কেন নয় তোমার মন, তাজা ভেসুভিয়াস। বলে দাঁড়িয়ে উঠে অভিক হাত তুলে বললে, হুররে! হি কি ছেলে মানুষই করছো? এই জন্যই বুঝি সকালবেলায় এসেছিলে আগে থাকতে প্ল্যান করে? হ্যাঁ, এই জন্যেই। মানছি সে কথা।
নইলে এমন মুগ্ধ কেউ কেউ জানা আছে যাকে এ ঘড়ি এখনই বেচতে পারি বিনা ওজরে অন্যায় দামে। কিন্তু তোমার কাছে কেবল তো দাম চাইতে আসিনি। যেখানে তোমার ব্যথার উৎস সেখানে ঘা মেরে অঞ্জলি পাততে চেয়েছিলেম, কিন্তু হতভাগ্যের ভাগ্যে না হলো এটা, না হলো ওটা। কেমন করে জানলে? ভাগ্য তো সবসময় দেখা বিনতি খেলে না। কিন্তু দেখো, একটা কথা তোমাকে বলি, তুমি মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করো তোমার লীলা খেলা দেখে আমার মনে খোঁচা লাগে কি না। সত্যি কথা বলি, লাগে খোঁচা। অভিক উত্তেজিত হয়ে বলে উঠল, এটা তো সুসংবাদ। বিভা বললে, অত উৎফুল্ল হয়েও না, এটা জেলাসি নয়, এ অপমান। মেয়েদের নিয়ে তোমার এই গায়ে পড়া অসখ্য, এই অসভ্য অসংকোচ, এতে সমস্ত মেয়ে জাতের প্রতি তোমার অশ্রদ্ধা প্রকাশ পায়। আমার ভালো লাগে না। এ তোমার কি রকম কথা হলো? শ্রদ্ধার ব্যক্তিগত বিশেষত্ব নেই? জাতকে জাত, যেখানে যাকেই দেখব শ্রদ্ধা করে করে বেড়াবো? মাল যাচাই নেই, একেবারে হোলসেল শ্রদ্ধা। একে বলে প্রোটেকশন, ব্যবসাদারিতে বাইরে থেকে কৃত্রিম মাসুল চাপিয়ে দর বাড়ানো। মিথ্যে তর্ক করো না, অর্থাৎ তুমি তর্ক করবে, আমি করব না। একেই বলে দিন ভয়ঙ্কর। মেয়েরা বাক্য কবে, কিন্তু পুরুষেরা রবে নিরুত্তর। অভি, তুমি কেবলই কথা কাটাকাটি করবার আছিলা খুঁজছ। বেশ জানো, আমি বলতে চাইছিলাম মেয়েদের থেকে স্বভাবত একটা দূরত্ব বাঁচিয়ে চলাই পুরুষের পক্ষে ভদ্রতা। স্বভাবত দূরত্ব বাঁচানো না অস্বভাবত। আমরা মডার্ন, আমরা মেকি ভদ্রতা মানি নে, খাঁটি স্বভাবকে মানি। শিলাকে পাশে নিয়ে ঝাঁকানি দেওয়া ফোর্ড গাড়ি চালাই, স্বাভাবিকতা হচ্ছে তার পাশাপাশিটাই। ভদ্রতার খাতিরে মাঝখানে 1.5 হাত জায়গা রাখলে অশ্রদ্ধা করা হতো স্বভাবকে। অভি, তোমরা নিজেদের থেকে মেয়েদের বিশেষ মূল্য দিয়ে দামি করে তুলেছিলে, তাদের খেলো করনি নিজের গরজেই। সেই দাম আজ যদি ফিরিয়ে নাও, নিজের খুশিকেই করবে সস্তা, ফাঁকি দেবে নিজের পাওনাকেই। কিন্তু আমি মিথ্যে বকছি, মডার্ন কালটাই খেলো। অভিক জবাব দিলে, খেলো বলবো না, বলো বেহায়া। সেকালে বুড়ো শিব চোখ বুজে বসেছেন ধ্যানে, একালের নন্দী ভৃঙ্গি আয়না হাতে নিয়ে নিজেদের চেহারাকে ব্যঙ্গ করছে, যাকে বলে ডিবাঙ্কিং। জন্মেছি এ কালে, বোম ভোলানাথের চেলা হয়ে কপালে চোখ তুলে বসে থাকতে পারবো না। নন্দী ভৃঙ্গির বিদঘুটে মুখভঙ্গির নকল করতে পারলে আজকের দিনে নাম হবে। আচ্ছা আচ্ছা, যাও নাম করতে 10 দিককে মুখ ভেঙচিয়ে। কিন্তু তার আগে আমাকে একটা কথা সত্যি করে বলো, তোমার কাছে আশকারা পেয়ে রাজ্যের যত মেয়ে তোমাকে নিয়ে এই যে টানটানি করে, এতে কি তোমার ভালো লাগার ধার ভোঁতা হয়ে যায় না? তোমরা কথায় কথায় যাকে বলো থ্রিল, ঠেলাঠেলিতে তাকে কি পায়ের নিচে দোলে ফেলা হয় না? সত্যি কথাই বলি তবে বি, যাকে বলে থ্রিল, যাকে বলে এক্সট্যাসি, সে হলো 1 নম্বরের জিনিস, ভাগ্যে দৈবাত মেলে। কিন্তু তুমি যাকে বলছো ভিড়ের মধ্যে টানাটানি, সে হলো সেকেন্ড হ্যান্ড দোকানের মাল, কোথাও দাগি, কোথাও বা ছেঁড়া, কিন্তু বাজারে সেও বিকোয় অল্প দামে। সেরা জিনিসের পুরো দাম দিতে পারে কজন ধনী? তুমি পারো অভি, নিশ্চয়ই পারো। পুরো মূল্য আছে তোমার হাতে। কিন্তু অদ্ভুত তোমার স্বভাব। ছেঁড়া জিনিসে, ময়লা জিনিসে তোমাদের আর্টিস্টের একটা কৌতুক আছে, কৌতূহল আছে। সুসম্পূর্ণ জিনিস তোমাদের পিকচার্স নয়। থাকবে এসব বৃথা তর্ক। আপাতত ক্রাইসলারের পালাটা যতদূর সম্ভব এগিয়ে দেওয়া যাক। এই বলে চৌকি ছেড়ে বিভা পাশের ঘরে চলে গেল। ফিরে এসে অভিকের হাতে 1 তারা নোট দিয়ে বললে, এই নাও তোমার ইন্সপিরেশন, কোম্পানি বাহাদুরের মার্কা মারা। কিন্তু তাই বলে তোমার ওই ঘড়ি আমাকে নিতে বলো না। চৌকিতে মাথা রেখে অভিক মেঝের উপর বসে পড়ল। বিভা দ্রুত পদে তার হাত টেনে নিয়ে বললে, আমাকে ভুল বোঝো না। তোমার অভাব ঘটেছে, আমার অভাব নেই, এমন সুযোগে। বিভাকে থামিয়ে দিয়ে অভিক বললে,
অভাব আছে আমার, দারুণ অভাব। তোমার হাতেই রয়েছে সুযোগ তা পূরণ করবার। কি হবে টাকায়? বিভা অভিকের হাতের উপরে স্নিগ্ধভাবে হাত বুলোতে বুলোতে বললে, যা পারিনি তার দুঃখ রইল আমার মনে চিরদিন। যতটুকু পারি তার সুখ থেকে কেন আমাকে বঞ্চিত করবে? না না না, কিছুতেই না। তোমারই কাছ থেকে সাহায্য নিয়ে শিলাকে আমি গাড়ি চড়িয়ে বেড়াবো, এই প্রস্তাবে ধিক্কার দেবে এই ভেবেছিলুম। রাগ করবে এই ছিল আশা। রাগ করব কেন? তোমার দুষ্টুমি কতক্ষণের? এটা শিলার পক্ষে সাংঘাতিক, তোমার পক্ষে একটুও না। এমন ছেলে মানুষই কতবার তোমার দেখেছি আর মনে মনে হেসেছি। জানি কিছুদিনের মতো এ খেলা না হলে তোমার চলে না, এও জানি স্থায়ী হলে আরও অচল হয়। হয়তো তুমি কিছু পেতে চাও, কিন্তু তোমাকে কিছু পাবে এ সইতে পারো না। বি, তুমি আমাকে অত্যন্ত বেশি জানো, তাই এমন ঘোরতর নিশ্চিন্ত থাকো। জানতে পেরেছ আমার ভালো লাগে মেয়েদের, কিন্তু সে ভালো লাগা নাস্তিকেরই, তাতে বাঁধন নেই। পাথরে গাঁথা মন্দিরে একঘেয়ে পূজাকে সে বন্দি করবে না। বান্ধবীদের সঙ্গে গলাগলির গদগদ দৃশ্য মাঝে মাঝে দেখেছি, কিন্তু বিহ্বল স্ত্রৈণতায় আমার গা কেমন করে। কিন্তু মেয়েরা আমার কাছে নাস্তিকের দেবতা, অর্থাৎ আর্টিস্টের। আর্টিস্ট খাবি খেয়ে মরে না, সে সাঁতার দেয়, দিয়ে অনায়াসে পার হয়ে যায়। আমি লোভী নই, আমাকে নিয়ে যে মেয়েরা ঈর্ষা করে সে লোভী। তুমি লোভী নও। তোমার নিরাসক্ত মনের সবচেয়ে বড় দান স্বাধীনতা। বিভা হেসে বললে, তোমার স্তব এখন রাখো। আর্টিস্ট, তোমরা সাবালক শিশু। এবার যে খেলাটা ফেঁদেছ তার খেলনাটি না হয় আমার হাত থেকেই নেবে। নইব নইব চ। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, তোমার ট্রাস্টিদের মুঠো থেকে টাকা খসিয়ে নিলে কি করে? খোলসা করে বললে হয়তো খুশি হবে না। তুমি জানো অমরবাবু কাছে আমি ম্যাথামেটিক্স শিখছি। সপ্তাহতেই আমাকে বহু দূরে এগিয়ে যেতে চাও, বিদ্যেতেও। বকো না, শোনো। আমার ট্রাস্টিদের মধ্যে একজন আছেন আদিত্য মামা। নিজে তিনি গণিতে ফার্স্ট ক্লাস মেডেলিস্ট। তার বিশ্বাস যথেষ্ট সুযোগ পেলে অমরবাবু দ্বিতীয় রামানুজন হবেন। ওর কষা একটুখানি প্রবলেম আইনস্টাইনকে পাঠিয়ে দিয়েছিলেন। যা উত্তর পেয়েছিলেন সেটা আমি দেখেছি। এমন লোককে সাহায্য করতে হলে তার মান বাঁচিয়ে করতে হয়। তাই আমি বললুম ওর কাছে গণিত শিখব। মামা খুব খুশি। শিক্ষা খাতে ট্রাস্ট ফান্ড থেকে কিছু টাকা আমার হাতে রেখে দিয়েছেন, তারই থেকে আমি ওকে বৃত্তি দিই। অভিকের মুখ কেমন একরকম হয়ে গেল। একটু হাসবার চেষ্টা করে বলল, এমন আর্টিস্ট হয়তো আছে যে উপযুক্ত সুযোগ পেলে মিকেলেঞ্জেলোর অন্তত দাড়ির কাছটাতে পৌঁছতে পারত। কোনো সুযোগ না পেলেও হয়তো পৌঁছতে পারবে। এখন বলো আমার কাছ থেকে টাকাটা নেবে কিনা? খেলনার দাম? হ্যাঁ গো, আমরা তো চিরকাল তোমাদের খেলনার দামই দিয়ে থাকি, তাতে দোষ কি? তারপরেই আছে আস্তাকর। ক্রাইসলারের আজ শ্রাদ্ধ শান্তি হলো এইখানেই। প্রগতিশীলার প্রগতিবেগ ভাঙা ফোর্ডেই নড়চড় করতে করতে চলুক। এখন ওসব কথা আর ভালো লাগছে না। অমরবাবু শুনেছি টাকা জমাচ্ছেন বিলেতে যাবার জন্যে। সেখান থেকে প্রমাণ করে আসবেন তিনি সামান্য লোক নন। বিভা বললে, একান্ত আশা করি তাই যেন ঘটে, তাতে দেশের গৌরব। উচ্চ কণ্ঠে বললে অভিক, আমাকেও তাই প্রমাণ করতে হবে, তুমি আশা করো আর নাই করো। ওর প্রমাণ সহজ, লজিকের বাঁধা রাস্তায়। আর্টের প্রমাণ রুচির পথে। সে রসিক লোকের প্রাইভেট পথ, সে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নয়। আমাদের এই চোখে ঠুলি পড়া ঘানি ঘোরানোর দেশে আমার চলবে না। যাদের দেখবার স্বাধীন দৃষ্টি আছে আমি যাবই তাদের দেশে। একদিন তোমার মামাকে যেন বলতে হয় আমিও সামান্য লোক নই, আর তার ভাগ্নিকেও। ভাগ্নির কথা বলো না। তুমি মিকেলেঞ্জেলোর সমান মাপের কিনা তা জানবার জন্যে তাকে সবুর করতে হয়নি।
তার কাছে তুমি বিনা প্রমাণেই অসামান্য। এখন বলো, তুমি যেতে চাও বিলেতে? সে আমার দিন রাত্রের স্বপ্ন। তাহলে নাও না আমার এই দান, প্রতিভার পায়ে এই সামান্য আমার রাজকর। থাক থাক, ও কথা থাক, কানে ঠিক সুর লাগছে না। সার্থক হোক গণিত অধ্যাপকের মহিমা। আমার জন্য এ যুগ না হোক পরযুগ আছে, অপেক্ষা করে থাকবে পস্টারিটি। এই আমি বলে দিচ্ছি, একদিন আসবে যেদিন অর্ধেক রাত্রে বালিশে মুখ গুঁজে তোমাকে বলতে হবে, নামের সঙ্গে নাম গাঁথা হতে পারত চিরকালের মতো, কিন্তু হলো না। পোস্টারিটির জন্য অপেক্ষা করতে হবে না অভি। নিষ্ঠুর শাস্তি আমার আরম্ভ হয়েছে। কোন শাস্তির কথা তুমি বলছো জানি নে, কিন্তু জানি তোমার সবচেয়ে বড় শাস্তি তুমি বুঝতে পারোনি আমার ছবি। এসেছে নতুন যুগ, সেই যুগের বরণ সভায় আধুনিক বড় চৌকিটাতে আমার দেখা তোমার মিলল না। বলেই অভিক উঠে চলল দরজার দিকে। বিভা বললে, যাচ্ছ কোথায়? মিটিং আছে। কিসের মিটিং? ছুটির সময়কার ছাত্রদের নিয়ে দুর্গাপূজা করব। তুমি পুজো করবে? আমিই করব। আমি যে কিছুই মানি নে। আমার সেই না মানার ফাঁকার মধ্যে ৩৩ কোটি দেবতা আর অপদেবতার জায়গায় টানাটানি হবে না। বিশ্ব সৃষ্টির সমস্ত ছেলে খেলা ধরাবার জন্য আকাশ শূন্য হয়ে আছে। বিভা বুঝল বিভারই ভগবানের বিরুদ্ধে ওর এই বিদ্রুপ। কোনো তর্ক না করে সে মাথা নিচু করে চুপ করে বসে রইল। অভিক দরজার কাছ থেকে ফিরে এসে বললে, দেখো বি, তুমি প্রচণ্ড ন্যাশনালিস্ট, ভারতবর্ষে ঐক্য স্থাপনের স্বপ্ন দেখো, কিন্তু যে দেশে দিন রাত্রি ধর্ম নিয়ে খুনোখুনি, সে দেশে সব ধর্মকে মেলাবার পুণ্যব্রত আমার মতো নাস্তিকেরই। আমি ভারতবর্ষের ত্রাণকর্তা। অভিকের নাস্তিকতা কেন যে এত হিংস্র হয়ে উঠেছে বিভাতা জানে না, তাই তার উপরে রাগ করতে পারে না। কিছুতেই ভেবে পায় না কি হবে এর পরিণাম। বিভার আর যা কিছু আছে সবই সে দিতে পারে, কেবল ঠেকেছে ওর পিতার ইচ্ছায়। সেই ইচ্ছা তো মত নয়, বিশ্বাস নয়, তর্কের বিষয় নয়, সে ওর স্বভাবের অঙ্গ। তার প্রতিবাদ চলে না। বারবার মনে করেছে এই বাধা সে লঙ্ঘন করবে, কিন্তু শেষ মুহূর্তে কিছুতেই তার পা সরতে চায় না। বিহারা এসে খবর দিলে অমরবাবু এসেছেন। অভিক অবিলম্বে দৌড়দার করে সিঁড়ি বেয়ে চলে গেল। বিভার বুকের মধ্যে মোচড়াতে লাগলো। প্রথমটা ভাবলে অধ্যাপককে বলে পাঠায় আজ পাঠ নেওয়া হবে না। পরক্ষণেই মনটাকে শক্ত করে বললে, আচ্ছা এইখানে নিয়ে আয়, বসতে বল, একটু বাদেই আসছি। শোবার ঘরে উপর হয়ে বিছানায় গিয়ে পড়ল। বালিশ আঁকড়ে ধরে কান্না। অনেকক্ষণ পরেই নিজেকে সামলিয়ে নিয়ে মুখে চোখে জল দিয়ে হাসি মুখে ঘরে এসে বললে, আজ মনে করেছিলুম ফাঁকি দেব। শরীর ভালো নেই বুঝি? না, বেশ আছে। আসল কথা, কতকাল ধরে রবিবারের ছুটি রক্তের সঙ্গে মিশে গেছে, থেকে থেকে তার প্রকোপ প্রবল হয়ে ওঠে। অধ্যাপক বললেন, আমার রক্তে এ পর্যন্ত ছুটির মাইক্রোব ঢোকার সময় পাইনি, কিন্তু আমিও আজ ছুটি নেব। কারণটা বুঝিয়ে বলি। এবছর কোপেনহেগেনে সর্বজাতিক ম্যাথমেটিক্স কনফারেন্স হবে। আমার নাম কি করে ওদের নজরে পড়ল জানি নেই। ভারতবর্ষের মধ্যে আমিই নিমন্ত্রণ পেয়েছি। এত বড় সুযোগ তো ব্যর্থ হতে দিতে পারিনি। বিভা উৎসাহের সঙ্গে বললে, নিশ্চয়ই আপনাকে যেতে হবে। অধ্যাপক একটুখানি হেসে বললে, আমার ওপরওয়ালা যারা আমাকে ডেপুটেশনে পাঠাতে পারতেন তারা রাজি নন, পাছে আমার মাথা খারাপ হয়ে যায়। অতএব তাদের সেই উৎকণ্ঠা আমার ভালোর জন্যই। তেমন কোনো বন্ধু যদি পাই, যে লোকটা খুব বেশি শেয়ানা নয়, তারই সন্ধানে আজ বেরোবো। ধারের বদলে যা বন্ধক দেবার আশা দিতে পারি, সেটাকে না পারবো দাঁড়িপাল্লায় চড়াতে, না পারবো কোষ্ঠী পাথরে ঘষে দেখাতে। আমরা বিজ্ঞানীরা কিছু বিশ্বাস করবার পূর্বে প্রত্যক্ষ প্রমাণ খুঁজি, বিষয় বুদ্ধিওয়ালারাও খোঁজে,
ঠকাবার জো নেই কাউকে। বিভা উত্তেজিত হয়ে বললে, যেখান থেকে হোক বন্ধু একজনকে বের করবই, হয়তো সে খুব শিয়ানা নয়, সেজন্যে ভাববেন না। দু চার কথায় সমস্যার মীমাংসা হয়নি। সেদিনকার মতো একটা আধা খেচড়া নিষ্পত্তি হলো। অমরবাবু লোকটি মাঝারি সাইজের, শ্যামবর্ণ, দেহটি রোগা, কপাল চওড়া, মাথার সামনের দিককার চুল ফুরফুরে হয়ে এসেছে, মুখটি প্রিয় দর্শন, দেখে বোঝা যায় কারো সঙ্গে শত্রুতা করবার অবকাশ পাননি। চোখ দুটিতে ঠিক অন্যমনস্কতা নয়, যাকে বলা যেতে পারে দূর মনস্কতা, অর্থাৎ রাস্তায় চলবার সময় ওকে নিরাপদ রাখবার দায়িত্ব বাইরের লোকেদেরই। বন্ধু ওর খুবই অল্পই, কিন্তু যে কজন আছে তারা ওর সম্বন্ধে খুবই উচ্চ আশা রাখে, আর বাকি যেসব চেনা লোক তারা নাক সিটকে ওকে বলে হাই ভ্রাউ। কথাবার্তা অল্প বলেন, সেটাকে লোকে মনে করে হৃদ্যতারই স্বল্পতা। মোটের উপর ওর জীবনযাত্রায় জনতা খুব কম। তার সাইকোলজির পক্ষে আরামের বিষয় এই যে 10 জনে ওকে কী ভাবে সে উনি নিজেই জানেন না। অভিকের কাছে বিভা আজ তাড়াতাড়ি যে 800 টাকা এনে দিয়েছিল, সে একটা অন্ধ আবেগে মরিয়া হয়ে। বিভার নিয়ম নিষ্ঠার প্রতি তার মামার বিশ্বাস অটল, কখনো তার ব্যত্যয় হয়নি। মেয়েদের জীবনে নিয়মের প্রবল ব্যতিক্রমের ঝটকা হঠাৎ কোন দিক থেকে এসে পড়ে তিনি বিষয়ী লোক সেটা কল্পনাও করতে পারেননি। এই অকস্মাৎ অকাজের সমস্ত শাস্তি ও লজ্জা মনের মধ্যে স্পষ্ট করে দেখে নিয়েই এক মুহূর্তে ঝড়ের ঝাপটে বিভা উপস্থিত করেছিল তার উৎসর্গ অভিকের কাছে। প্রত্যাখ্যাত সেই দান আবার নিয়মের পিলপেগারির মধ্যে ফিরে এসেছে। বর্তমান ক্ষেত্রে ভালোবাসার সেই স্পর্ধাবেগ তার মনে নেই। স্বাধিকার লঙ্ঘন করে কাউকে টাকা ধার দেবার কথা সে সহসা সাহস করে মনে আনতে পারলে না। তাই বিভা প্ল্যান করেছে মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া দামি গয়না বেচে যা পাবে সেই টাকা অমরকে উপলক্ষ করে দেবে আপন স্বদেশকে। বিভার কাছে যেসব ছেলে মেয়ে মানুষ হচ্ছে ও তাদের পড়ায় সাহায্য করে। আজ রবিবার, খাওয়ার পরে এতক্ষণ ওর ক্লাস বসেছিল। সকাল সকাল দিল ছুটি। গয়নার বাক্স বের করে মেঝের উপর একখানা কাঁথা পেতে তাতে একে একে বিভা গয়না সাজাচ্ছিল। ওদের পরিবারের পরিচিত জহুরিকে ডেকে পাঠিয়েছে। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ শুনতে পেল অভিকের। প্রথমেই গয়নাগুলো তাড়াতাড়ি লুকোবার ঝোঁক হলো, কিন্তু যেমন পাতা ছিল সে তেমনি রেখে দিলে। কোনো কারণেই অভিকের কাছে কোনো কিছু চাপা দেবে সে ওর স্বভাব বিরুদ্ধ। অভিক ঘরের মধ্যে প্রবেশ করে খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল, বুঝল ব্যাপারখানা কি। বললে, অসামান্যের পারানি করি, আমার বেলায় তুমি মহামায়া, ভুলিয়ে রাখো। অধ্যাপকের বেলায় তুমি তারা, তড়িয়ে দাও। অধ্যাপক জানেন কি অবলা নারী মৃণাল ভুজে তাকে পাড়ে পাঠাবার উপায় করেছে? না, জানেন না। জানলে কি এই বৈজ্ঞানিকের পৌরুষে ঘা লাগবে না? ক্ষুদ্র লোকের শ্রদ্ধার দানে মহৎ লোকের অকুণ্ঠিত অধিকার। আমি তো এই জানি, এই অধিকার দিয়ে তারা অনুগ্রহ করেন, দয়া করেন। সে কথা বুঝলুম, কিন্তু মেয়েদের গায়ের গয়না আমাদেরই আনন্দ দেবার জন্যে, আমরা যত সামান্যই হই, কারো বিলেত যাবার জন্যে নয়, তিনি যত বড়ই হন না। আমাদের মতো পুরুষদের দৃষ্টিকে এ তোমার প্রথম থেকেই উৎসর্গ করে রেখেছ। এই হারখানি চুনির সঙ্গে মুক্তোর মিল করা, এ আমি একদিন তোমার গলায় দেখেছিলাম, যখন আমাদের পরিচয় ছিল অল্প। সেই প্রথম পরিচয় স্মৃতিতে এই হারখানি এক হয়ে মিশে আছে। ওই হার কি একলা তোমার? ও যে আমারও। আচ্ছা, ওই হারটা না হয় তুমিই নিলে। তোমার সত্তা থেকে ছিনিয়ে নেওয়া হার একেবারেই যে নিরর্থক, সে যে হবে চুরি। তোমার সঙ্গে নেব ওকে সব শুদ্ধ, সেই প্রত্যাশা করেই বসে আছি। ইতিমধ্যে ওই হার হস্তান্তর করো যদি, তবে ফাঁকি দেবে আমাকে। গয়নাগুলো মা দিয়ে গেছেন আমার ভাবি বিবাহের যৌতুক। বিবাহটা বাদ দিলে ও গয়নার কি সংজ্ঞা দেব?
যাই হোক, কোনো শুভ কিংবা অশুভ লগ্নে এই কন্যাটির সালঙ্কারা মূর্তি আশা করো না। অন্যত্র পাত্র স্থির হয়ে গেছে বুঝি? হয়েছে, বৈতরণীর তীরে। বরঞ্চ এক কাজ করতে পারি, তুমি যাকে বিয়ে করবে সেই বধূর জন্য আমার এই গয়না কিছু রেখে যাব। আমার জন্যে বুঝি বৈতরণীর তীরে বধূর রাস্তা নেই? ও কথা বলো না, সজীব পাত্রী সব আঁকড়ে আছে তোমার কুষ্ঠি। মিথ্যে বলবো না, কুষ্ঠির ইশারা একেবারে অসম্ভব নয়। শনির দশায় সঙ্গিনীর অভাব হঠাৎ মারাত্মক হয়ে উঠলে পুরুষের আসে ফাঁড়ার দিন। তা হতে পারে, কিন্তু তার কিছুকাল পরেই সঙ্গিনীর আবির্ভাবটাই হয় মারাত্মক। তখনই ফাঁড়াটা হয়ে ওঠে মুশকিলের, যাকে বলে পরিস্থিতি। ওই যাকে বলে বাধ্যতামূলক উদ্বন্ধন। প্রসঙ্গটা যদিও হাইপোথেটিক্যাল, তবু সম্ভাবনার এত কাজ ঘেঁষা যে এ নিয়ে তর্ক করা মিথ্যে। তাই বলছি, একদিন যখন লাল চেটি পরা আমাকে হঠাৎ দেখবে পরহস্তগতং ধনং, তখন আর ভয় দেখিও না। তখন আমিও হঠাৎ আবিষ্কার করব পরহস্তের অভাব নেই। ছি ছি মাধুকরী, কথাটা ভালো শোনালো না তোমার মুখে? পুরুষেরা তোমাদের দেবী বলে স্তুতি করে, কেননা তাদের অন্তর্ধান ঘটলে তোমরা শুকিয়ে মরতে রাজি থাকো। পুরুষদের ভুলেও কেউ দেবতা বলে না, কেননা অভাবে পড়লেই বুদ্ধিমানের মতো অভাব পূরণ করিয়ে নিতে তারা প্রস্তুত। সম্মানের মুশকিল তো ওই, একনিষ্ঠতার পদবিটা বাঁচাতে গিয়ে তোমাদের প্রাণে মরতে হয়। সাইকোলজি এখন থাক। আমার প্রস্তাব এই, অমরবাবুর অমরত্ব লাভের দায়িত্ব আমাদের উপরেই দাও না। আমরা কি ওর মূল্য বুঝিনি? গয়না বেচে পুরুষকে লজ্জা দাও কেন? ও কথা বলো না, পুরুষদের যশ মেয়েদেরই সবচেয়ে বড় সম্পদ। যে দেশে তোমরা বড়, সে দেশে আমরা ধন্য। এ দেশ সেই দেশই হোক, তোমাদের দিকে তাকিয়ে সেই কথাই ভাবি প্রাণপণে। এ প্রসঙ্গে আমার কথাটা এখন থাক, অন্য এক সময় হবে। অমরবাবুর সফলতায় ঈর্ষা করে এমন খুদে লোক বাংলাদেশে অনেক আছে। এ দেশের মানুষেরা বড় লোকের মরক। কিন্তু দোহাই তোমার, আমাকে সেই বামনদের দলে ফেলো না। শোনো, আমি একটা বড় ক্রিমিনাল পুণ্যকর্ম করেছি। দুর্গাপূজার চাঁদার টাকা আমার হাতে ছিল, সে টাকা দিয়ে দিয়েছি অমরবাবুর বিলেত যাত্রার ফান্ডে। দিয়েছি কাউকে না বলে। যখন ফাঁস হবে, জীব বলি খোঁজবার জন্য মায়ের ভক্তদের বাজারে দৌড়তে হবে না। আমি নাস্তিক, আমি বুঝি সত্যকার পূজা কাকে বলে। ওরা ধর্মপ্রাণ, ওরা কি বুঝবে? এ কি কাজ করলে অভিক? তুমি যাকে বলো তোমার পবিত্র নাস্তিক ধর্ম, এই কাজ কি তার যোগ্য? এ যে বিশ্বাসঘাতকতা। মানি, কিন্তু আমার ধর্মের ভিত কিসে দুর্বল করে দিয়েছিল তা বলি। খুব ধুম করে পুজো দেব বলে আমার চেলারা কোমর বেঁধেছিল, কিন্তু চাঁদার যে সামান্য টাকা উঠল, সে এমন হাস্যকর তেমনি শোকাবহ। তাতে ভোগের পাঁঠাদের মধ্যে বিয়োগান্ত নাট্য জমত না, পঞ্চমাঙ্গের লাল রংটা হতো ফিকে। আমার তাতে আপত্তি ছিল না। স্থির করেছিলেন নিজেরাই কাঠি হাতে ঢাকে ঢোলে বেতালা চাটি লাগাবো অসহ্য উৎসাহে, আর লাউ কুমড়োর বক্ষ বিদীর্ণ করব স্বহস্তে খড়গাঘাতে। নাস্তিকের পক্ষে এই যথেষ্ট, কিন্তু ধর্মপ্রাণের পক্ষে নয়। কখন সন্ধ্যাবেলায় আমাকে না জানিয়ে ওদের একজন সাজলো সাধু বাবা আর 5 জন সাজলো চেলা। কোনো একজন ধনী বিধবা বুড়িকে গিয়ে বললে তার যে ছেলে রেঙ্গুনে কাজ করে, জগদম্বা স্বপ্ন দিয়েছেন যথেষ্ট পাঁঠার পুরো বহরের পুজো না পেলে তাকে আস্ত খাবেন। তার কাছ থেকে স্ক্রু ঘুরিয়ে ঘুরিয়ে 5,000 টাকা বের করেছে। যেদিন শুনলুম সেই দিনই টাকাটা সৎকার করেছি। তাতে আমার জাত গেল, কিন্তু টাকাটার কলঙ্ক ঘুচল। এই তোমাকে করলুম আমার কনফেশন। পাপ কবুল করে পাপ খালন করে নেওয়া গেল। 5,000 টাকার বাইরে আছে 29টি মাত্র টাকা, সে রেখেছি কুমড়োর বাজারে দেনা শোধের জন্যে। সুস্মি এসে বললে, বাচ্চু বেহারার জ্বর বেড়েছে, সঙ্গে সঙ্গে কাশি। ডাক্তারবাবু কি লিখে দিয়ে গেছেন দেখে দাও সে। বিভার হাত চেপে ধরে অভিক বললে,
বিশ্বহিতৈষিণী, রোগ তাপের তদবির করতেই দিন রাত ব্যস্ত আছো। আর যে সব হতভাগা শরীর অতি বিশ্রী রকমের সুস্থ, তাদের মনে করবার সময় পাও না। বিশ্বহিত নয় গো, কোনো একজন অতি সুস্থ হতভাগাকে ভুলে থাকবার জন্যই এত করে কাজ বানাতে হয়। এখন ছাড়ো, আমি যাই, তুমি একটু বসো, আমার গয়না সামলিয়ে রেখো। আর আমার লোভকে সামলাবে, তোমার নাস্তিক ধর্ম। কিছুকাল দেখা নেই অভিকের, চিঠিপত্র কিছু পাওয়া যায়নি। বিভার মুখ শুকিয়ে গেছে, কোনো কাজ করতে মন যাচ্ছে না, তার ভাবনাগুলো গেছে ঘুলিয়ে। কি হয়েছে, কি হতে পারে তার ঠিক পাচ্ছে না। দিনগুলো যাচ্ছে পাঁজর ভেঙে দেওয়া বোঝার মতো। ওর কেবলই মনে হচ্ছে অভিক ওর উপরেই অভিমান করে চলে গেছে। ও ঘর ছাড়া ছেলে, ওর বাঁধন নেই, উধাও হয়ে চলে গেল। ও হয়তো আর ফিরবে না। ওর মন কেবলই বলতে লাগলো, রাগ করো না, ফিরে এসো, আমি তোমাকে আর দুঃখ দেব না। অভিকের সমস্ত ছেলে মানুষই, ওর অবিবেচনা, ওর আবদার যতই মনে পড়তে লাগলো, ততই জল পড়তে লাগলো ওর দুই চক্ষু বেয়ে। কেবলই নিজেকে পাষাণী বলে ধিক্কার দিলে। এমন সময় এলো চিঠি, স্টিমারের ছাপ মারা। অভিক লিখেছে, জাহাজের স্টোকার হয়ে চলেছি বিলেতে, ইঞ্জিনে কয়লা জোগাতে হবে। বলছি বটে ভাবনা করো না, কিন্তু ভাবনা করছো মনে করে ভালো লাগে। তবু বলে রাখি, ইঞ্জিনের তাতে পোড়া আমার অভ্যাস আছে। জানি তুমি এই বলে রাগ করবে যে কেন পাথেয় দাবি করিনি তোমার কাছ থেকে। একমাত্র কারণ এই যে আমি যে আর্টিস্ট, এ পরিচয় তোমার একটুও শ্রদ্ধা নেই। এ আমার চির দুঃখের কথা, কিন্তু এজন্যে তোমাকে দোষ দেব না। আমি নিশ্চয়ই জানি একদিন সেই আমার চির দুঃখের কথা, সেই রসজ্ঞ দেশের গুণী লোকেরা আমাকে স্বীকার করে নেবে, যাদের স্বীকৃতির খাঁটি মূল্য আছে। অনেক মূঢ় আমার ছবির অন্যায় প্রশংসা করেছে, আবার অনেক মিথ্যুক করেছে ছলনা। তুমি আমার মন ভোলানোর জন্য কোনো দিন কৃত্রিম স্তব করনি। কোনো দিন, যদিও তোমার জানা ছিল তোমার একটুখানি প্রশংসা আমার পক্ষে অমৃত। তোমার চরিত্রের অটল সত্য থেকে আমি অপরিমেয় দুঃখ পেয়েছি, তবু সেই সত্যকে দিয়েছি আমি বড় মূল্য। একদিন বিশ্বের কাছে যখন সম্মান পাব, তখন সবচেয়ে সত্য সম্মান আমাকে তুমিই দেবে, তার সঙ্গে হৃদয়ের সুধা মিশিয়ে। যতক্ষণ তোমার বিশ্বাস অসন্দিগ্ধ সত্যে না পৌঁছবে, ততক্ষণ তুমি অপেক্ষা করবে। এই কথা মনে রেখে আজ দুঃসাধ্য সাধনার পথে চলেছি। এতক্ষণে জানতে পেরেছ তোমার হারখানি গেছে চুরি। এই হার তুমি বাজারে বিক্রি করতে যাচ্ছ, এই ভাবনা আমি কিছুতেই সহ্য করতে পারছিলাম না। তুমি পাঁজর ভেঙে শীত কাটতে যাচ্ছিলে আমার বুকের মধ্যে। তোমার ওই হারের বদলে আমার একতারা ছবি তোমার গয়নার বাক্সের কাছে রেখে এসেছি। মনে মনে হেসো না, বাংলাদেশের কোথাও এই ছবিগুলো ছেঁড়া কাগজের বেশি দর পাবে না। অপেক্ষা করো বি, আমার মধুকরী, তুমি ঠকবে না, কখনোই না। হঠাৎ যেমন কোদালের মুখে গুপ্তদান বেরিয়ে পড়ে আমি জাগ করে বলছি, তেমনি তেমনি আমার ছবিগুলির দুর্মূল্য দীপ্তি হঠাৎ বেরিয়ে পড়বে। তার আগে পর্যন্ত হেসো, কেননা সব মেয়ের কাছেই সব পুরুষ ছেলে মানুষ, যাদের তারা ভালোবাসে। তোমার সেই স্নিগ্ধ কৌতুকের হাসি আমার কল্পনায় ভর্তি করে নিয়ে চললুম সমুদ্রের পাড়ে। আর নিলুম তোমার সেই মধুময় ঘর থেকে একখানি মধুময় অপবাদ। দেখেছি তোমার ভগবানের কাছে তুমি কত দরবার নিয়ে প্রার্থনা করো। এবার থেকে এই প্রার্থনা করো, তোমার কাছ থেকে চলে আসার দারুণ দুঃখ যেন একদিন সার্থক হয়। তুমি মনে মনে কখনো আমাকে ঈর্ষা করেছো কিনা জানি নে, এ কথা সত্য, মেয়েদের আমি ভালোবাসি। ঠিক ততটা না হোক মেয়েদের আমার ভালো লাগে। তারা আমাকে ভালোবেসেছে, সেই ভালোবাসা আমাকে কৃতজ্ঞ করে।
কিন্তু নিশ্চয় তুমি জানো যে তারা নীহারিকা মণ্ডলী। তার মাঝখানে তুমি একটি মাত্র ধ্রুব নক্ষত্র। তারা আভাস, তুমি সত্য। এসব কথা শোনাবে সেন্টিমেন্টাল, উপায় নেই, আমি কবি নই। আমার ভাষাটা কলার ভেলার মতো, ঢেউ লাগলেই বাড়াবাড়ি করে দোলা দেয়। জানি বেদনার যেখানে গভীরতা সেখানে গম্ভীর হওয়া চাই, নহিলে সত্যের মর্যাদা থাকে না। দুর্বলতা চঞ্চল, অনেকবার আমার দুর্বলতা দেখে হেসেছ। এই চিঠিতে তারই লক্ষণ দেখে একটু হেসে তুমি বলবে, এই তো ঠিক তোমার অভিমতই ভাবখানা। কিন্তু এবার হয়তো তোমার মুখে হাসি আসবে না। তোমাকে পাইনি বলে অনেক খুঁতখুঁত করেছি, কিন্তু হৃদয়ের দানে তুমি যে কৃপণ, তোমার পরে এত বড় অবিচার আর কিছু হতে পারে না। আসলে এ জীবনে তোমার কাছে আমার সম্পূর্ণ প্রকাশ হতে পারল না, হয়তো কখনো হতে পারবে না। এই তীব্র অতৃপ্তি আমাকে এমন কাঙাল করে রেখেছে, সেই জন্যই আর কিছু বিশ্বাস করি বা না করি হয়তো জন্মান্তরে বিশ্বাস করতে হবে। তুমি স্পষ্ট করে আমাকে তোমার ভালোবাসা জানাওনি, কিন্তু তোমার স্তব্ধতার গভীর থেকে প্রতিক্ষণে যা তুমি দান করেছ, এই নাস্তিক তাকে কোনো সংজ্ঞা দিতে পারেনি। বলেছে অলৌকিক। এরই আকর্ষণে হয়তো সবই কোনো একভাবে তোমার সঙ্গে সঙ্গে তোমার ভগবানেরই কাছাকাছি ফিরেছি, ঠিক জানি নে। হয়তো সবই বানানো কথা, কিন্তু হৃদয়ের একটা গোপন জায়গা আছে আমাদের নিজেরই অগোচরে, সেখানে প্রবল ঘা লাগলে কথা আপনি বানিয়ে বানিয়ে ওঠে। হয়তো সে এমন কোনো সত্য যা এতদিনে নিজে জানতে পারিনি। বি, আমার মধুকরী, জগতে সবচেয়ে বেশি ভালোবেসেছি তোমাকে। সেই ভালোবাসার কোনো একটা অসীম সত্য ভূমিকা আছে যদি মনে করা যায়, আর তাকেই যদি বলো তোমার ঈশ্বর, তাহলে তাকে দুয়ার আর তোমার দুয়ার এক হয়ে রইল এই নাস্তিকের জন্যে। আবার আমি ফিরব, তখন আমার মতো আমার বিশ্বাস সমস্ত চোখ বুজে সমর্পণ করে দেব তোমার হাতে। তুমি তাকে পৌঁছিয়ে দিও তোমার তীর্থপথের শেষ ঠিকানায়, যাতে বুদ্ধির বাধা নিয়ে তোমার সঙ্গে এক মুহূর্তের বিচ্ছেদ আর কখনো না ঘটে। তোমার কাছ থেকে আজ দূরে এসে ভালোবাসার অভাবনীয় উজ্জ্বল হয়ে উঠেছে আমার মনের মধ্যে। যুক্তিতর্কের কাঁটার বেড়া পার করে দিয়েছে আমাকে। আমি দেখতে পাচ্ছি তোমাকে লোকাতীত মহিমায়। এতদিন বুঝতে চেয়েছিলাম বুদ্ধি দিয়ে, এবার পেতে চাই আমার সমস্তকে দিয়ে। তোমার নাস্তিক ভক্ত অভিক।